একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমার আলোচ্য বিষয় আজকে, আমার কন্টেন্ট অবশ্যই করে ওতপ্রোতভাবে ডোমেস্টিক ভায়োলেন্স, আর অবশ্যই করে মেন্টালি ফিজিক্যালি হ্যারাসমেন্ট, তার মধ্যেই পড়ে ডোমেস্টিক ভায়োলেন্স। আর বিনা কারণে শ্বশুরবাড়িকে অপবাদ দেয়া, সেটা সম্পর্কেও বলা, আর সত্যি করেই জীবন্ত বলি হয়ে যাওয়া একটি কুড়ি ফুল সম্পূর্ণ ফুটে উঠতে পারিনি, এরকম অনভিতা শর্মা, দিল্লির এক ঘটনা যেটা গাজিয়াবাদে হয়েছে। গাজিয়াবাদ, হ্যাঁ গাজিয়াবাদ, কে থাকে যেন ওর কাছাকাছি, সব বলবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। অ্যাকচুয়ালি আমাদের না অলি গলিতে প্রচুর ঘটনা এরকম হয়। আমার পাশে হলেও আমরা সেটা নিয়ে অতটা উৎসাহিত দেখাই না, কারণ সেখানে আমার তো কোনো কপচানোর কোনো দরকার নেই না। কিন্তু আমি এক জায়গা থেকে আর এক জায়গা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, করা উচিত, কোনার থেকেই গর্জে ওঠা উচিত, যে সেই জায়গায় দাঁড়িয়েই আমার সেই জায়গা সম্পর্কে গর্জে উঠতে হবে সেটা না, কিন্তু না গর্জে ওঠাটাও অপরাধ আমি মনে করি। এরকম অনেক কিছু, এবং একটা সত্যি ঘটনা যেটা গত সানডেতে ঘটে গেছে, এবং আমাদের প্রিয় পাত্রী সোনিকা এটার মানে ভিকটিম সাইড হয়ে লড়ছে, এবং সেটা যে কিভাবে হয়েছে সেই ঘটনাটা আজকে তুলে ধরবো। আর এই ঘটনায় আশা করি লেলোর খুব মানে অ্যাক্টিভ হওয়া উচিত, কারণ তার বাড়ির কাছের ঘটনা না, তার বাড়ির কাছের ঘটনায় তাকে তো মুখ খোলা যাবে না, সে তো মুখ খুলবে না, কারণ সে তার নেইবার মানে তার প্রতিবেশীর ফটো ক্যাপচার করতে পারে না, প্রতিবেশীর সাথে তার সদ্ভাব নেই। এইরকম প্রচুর কিছু আজকে তুলে ধরবো, এবং আজকের ভিডিওটা অবশ্যই করে ইন্টারেস্টিং, আপনারা মন দিয়ে দেখবেন, এবং আপনাদের মানে কি বলবো এটাকে, অমূল্য মতামত আমার খুব খুব প্রয়োজন। চলো, তার আগে আমি ফিশ কষামাসি, রিম্পার ফিশ কষামাসি, এবং যে মানে নিজেই হাইফার হয়ে যায়, নিজেই শ্বাসকষ্ট তে ভোগে এইরকম ক্যাথার সাপোর্টে বলতে গিয়ে। তা আজকে ক্যাথা যেই কারণে শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে এসছে, তার পিছনে এই ক্যাথার পক্ষের মানুষরা এবং ক্যাথার লিগাল অ্যাডভাইজাররা দেখাতে পারেনি যে ও একটা চুল ও শ্বশুরবাড়ি থেকে বাঁকা করেছে, যার কারণে ও বেরিয়ে এসছে, কিন্তু দিনের পর দিন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বলে চিৎকার করে গেছে একতরফা, যেখানে প্রমাণ করতে পারিনি যে তার শ্বশুরবাড়ি তাকে অত্যাচার করেছে, শারীরিক, মানসিক আর অর্থনৈতিক, কোনোটাই প্রমাণ তারা তুলে ধরতে পারিনি। তারা কি বলে চিৎকার করছে যে একের অধিক পুরুষে সে আসক্ত, সেটা নাকি প্রমাণ হয়নি। দেখো, যে জেগে ঘুমাবে তাকে তুমি কোনো দিন জাগাতে পারবে না। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যেটা গত সানডেতে ঘটে গেছে, এবং খুব বেশি না, ক্যাথার থেকে বোধহয় 3-4 বছরের বড় হবে, 29 বছর। অনভিতা, সত্যি করেই খারাপ লাগছে, অবশ্যই করে বলবো, আপনারা বুঝবেন, শুনবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। আজকে এই যে ফিশ কষা মাসি আজকে বলছে যে তাকে চরিত্রহীনা বানানোর জন্যই নাকি উঠে পড়ে লেগেছে ফোকলা, আজকে ফোকলা হয়ে গেছে, ফোকলি হয়ে গেছে, ফোকলু হয়ে গেছে, যে কিছুদিন আগে রণদীপ্ত বাবু ছিল। তাহলে এরা নিজেরা নিজেদের জায়গায় সঠিক না, এরা অন্যকে ভুল ঠিক সত্য মিথ্যা কিভাবে প্রমাণ করবে, যারা নিজেদের জায়গায় নিজেরা ঠিক না। আজকে বলছে যে ফোকলা মানসিকভাবে নির্যাতন করছে, এক্স্যাক্টলি তাই। ভাবিনি, ভেবেছিল বিশাল স্বাধীনতা পেয়ে গেল। ভারত যে স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা থেকেও স্বাধীন। হ্যাঁ, ক্যাথা বাড়ি থেকে বেরিয়ে গেছে, এবং বেরিয়ে গিয়ে সে শুধু ক্ষান্ত হয়নি, সে কমিউনিটি পোস্টের মাধ্যমে সে বলেছে আমি এই পুরুষটার সাথেই বেরিয়েছি। আর বাচ্চা সে নেবেও না, তাই জন্য সে নিয়ে আর কথাও বলেনি, বাচ্চার নাম উল্লেখ করেনি, সেটা আমাদের কাছে পরিষ্কার। কিন্তু পরিষ্কার হলে কি হবে, কিছু হাতে গোনা এরা সমাজের জন্য কতটা ক্ষতিকারক। অবশ্যই করে যে প্রথমে ক্যাথার হয়ে দালালি করেছিল সেও যে খুব ভালো মানুষ সেটা কিন্তু ভাবনা খুব অন্যায়। সে চিৎকার করে অনেক কিছু বলেছিল, কিন্তু সেও প্রমাণ দিতে পারেনি, কারণ তার কাছে প্রমাণ নেই। তো তাকে যে ক্যাথা তুলে দিয়েছিল যে আমার পক্ষ হয়ে বলো, কিন্তু কোনো এভিডেন্স তার কাছে নেই, ইভেন ক্যাথার কাছে নেই। আজকে যদি ক্যাথার কাছে যদি থাকতো, তাহলে 498A কেসে আজকে মিত্র পরিবার জেলের মধ্যে থাকতো। এইরকম খোলা ছুট ওরা পেত না। তাহলে আজকে কোনো প্রমাণ ক্যাথার লিগাল অ্যাডভাইজাররা মিত্র পরিবারের এগেনস্টে কিছু প্রুফ দিতে পারিনি, সে ডোমেস্টিক ভায়োলেন্স বলো বা অ্যাটেম্পট টু মার্ডার বলো, যেটা কত বড় একটা মানে গুরুতর এবং গুরুগম্ভীর শব্দ, যেটা প্রমাণ ছাড়া কেউ বলতে পারবে না। আর প্রমাণ ছাড়া দিনের পর দিন ওআইটিতে বলে গেছে অ্যাটেম্পট টু মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার, আর অ্যাটেম্পট টু মার্ডার। মানে এটা বুঝতে পারছেন, অ্যাটেম্পট টু মার্ডার কখন কাকে কিভাবে
করছে বা করেছে সেটা যদি প্রুফ ছাড়া কেউ বলে তাহলে সেও কিন্তু ক্রাইম করছে, এটা মাথায় রাখতে হবে। তা আজকে কেন আমি নতুন করে এগুলো বলছি, কারণ ডোমেস্টিক ভায়োলেন্স, হ্যাঁ, যেটা সরাসরি আজকে গাজিয়াবাদে ঘটেছে। একটা কেন্দ্রীয় বিদ্যালয়ের এক টিচার, 29 বছরের টিচার, তার জীবন দিয়ে এই ঘটনাটা হয়েছে, সে জীবন্ত বলি হয়েছে। সেটা নিয়ে বলবো, আগে আমার লেলোকে কিছু দেওয়া উচিত, মানে ঝোলু মাসিকে, ফিস কষা মাসিকে। গাজিয়াবাদের থেকে ওয়েস্ট বেঙ্গলের ঘটনা নিয়ে কপচেই যাচ্ছ। এইরকম একটা ইল্লিগাল, এইরকম পরকীয়াকে সাপোর্ট করে তুমি দিনের পর দিন না দেখে মিত্র পরিবারকে কলুষিত করেছো, যেটার প্রমাণ তোমার হাতে নেই। আমি ফিস কষা মাসিকে বলছি। আর আজকে তোমার ঘরের পাশে, তোমার বাড়ির পাশের ঘটনা আজকে দেখি তো তুমি কিরকম ভাবে কিছু বলো কিনা। আর অবশ্যই করে আমি লিঙ্ক দিয়ে দেবো, মানুষের শুনুন, জানুন, বুঝুন কিভাবে 29 বছরের একটা মেয়ে তার 4 বছরের পুত্র সন্তান রেখে ডোমেস্টিক ভায়োলেন্স, মানসিকভাবে টর্চার, হ্যারাসমেন্ট যেটাকে আমরা বলি, অর্থনৈতিক, সে একটা কেন্দ্রীয় বিদ্যালয়ের টিচার হয়েও তার কাছে না থাকতো পাস বই, না থাকতো এটিএম কার্ড, না থাকতো চেক বই, তাকে লুক লাইকে একটা হেল্পিং হ্যান্ড, ওয়ার্কিং মেড হিসাবে ব্যবহার করেছে তার শাশুড়ি, তার শ্বশুর বাড়ির লোক, শ্বশুর মশাই, আর অবশ্যই করে কালপিট তার হাজবেন্ড। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখবো প্রতিবাদের একটা কথা তার মুখ দিয়ে বেরোয় কিনা। মানে লেলোকে বলছি আমি, গাজিয়াবাদ বাড়ি পাশে না? হ্যাঁ, দেখি এটা নিয়ে কপচাও তো দেখি। যাকে নিয়ে কপচাচ্ছ সে নোংরামি করার জন্য বেরিয়ে গেছে, কোনো ডোমেস্টিক ভায়োলেন্স না, তার উপর কোনো রকম অ্যাটেম্প টু মার্ডারের কোনো রকম 1 ইঞ্চি, 1 কণায়, 1 বিন্দু, একটা বর্ণ কেউ প্রমাণ এখনো দিতে পারেনি। আর দিনের পর দিন এই মানে বদচরিত্রা নারী বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য সে বেরিয়েছে, কোন রকম ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে না। বন্ধুরা, আজকে আমি সত্যি করে ভীষণ ভাবে উত্তেজিত, কারণ আজকে সোনিকা এবং তার সিনিয়র দুজনে এই কেসটার জন্য লড়ছে। হ্যাঁ, সাইড অফ ভিকটিমের হয়ে লড়ছে, যে আর পৃথিবীতে নেই বন্ধুরা, তার সম্পর্কেও বলবো। তার আগে আমি এই লেলো মাসিকে বলতে চাই, এইসব নোংরামোকে সাপোর্ট না করে, যেটা সত্যি করে সাপোর্ট করতে হয়, যে অকালে 4 বছরের পুত্র সন্তান রেখে যে পৃথিবী ছাড়তে বাধ্য করতে হয়েছে, তার আগে তার নিজের পরিবারকে সে হোয়াটসঅ্যাপ করে গেছে যে সে কেন মৃত্যুবরণ করলো বা মৃত্যু বেছে নিল। সবচেয়ে সহজ তার মৃত্যু মনে করেছে সে, আর এই মৃত্যুটাকে সে বেছে নিয়েছে। তাই বলবো, কেতা ভালো রয়েছে, ল্যাভিসলি রয়েছে, আজকে এই পুরুষ, কাল ওই পুরুষ, কালকে সেই পুরুষ, এইটা তোমায় দেখতে হবে না। সে নিজে কতটা বদা সে নিজে বুঝিয়ে দিচ্ছে, ও যে কতটা বদা সেটা ফোকলা বলেছে। আর এইটার সবচেয়ে বড় প্রমাণ, সে কল রেকর্ড কোর্টে প্রুফ করবে কি প্রুফ করবে না সেটা পরের ব্যাপার, কিন্তু যেই পুরুষটার সাথে 5 বছরের সংসার, সন্তান ফেলে রেখে ঘর বাঁধবে বা থাকবে বলে, অবৈধভাবে থাকবে বলে বেরিয়ে গেছে, সেই পুরুষটাই 1.5-2 বছর পর সেই নারীটার সম্পর্কেই কথা বলছে। তাহলে এটাই তো বড় প্রুফ, যে এই প্রুফ দেখিয়ে তাকে সরাসরি কোর্টে আনবে যে তুমি এই কথাগুলো বলেছিলে। তাহলে এটাই তো বড় প্রমাণ, তাই না? যে আজকে সংসার এবং বাচ্চাকে ফেলে, 5 বছরের সংসার ফেলে, যেখানে 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ডের কোনো অত্যাচার সে তুলে ধরতে পারিনি, সে কি করেছে, পরপুরুষের হাত ধরে বেরিয়ে গিয়ে সেটা কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছে যে আমি এর হাত ধরেছি, ছাড়বো না, সেও আমার হাত ছাড়বে না। তাহলে আমি আজকে বলতে চাইছি, একটা ভদ্র সভ্য মেয়ে সত্যি করেই যার ডোমেস্টিক ভায়োলেন্স, আর এই সময় দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে ডাউরি সিস্টেম যেটা এখনো মানুষ চালিয়ে যাচ্ছে, আজ এখনো পর্যন্ত একটা কি বলবো, কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক, মানে বুঝতে পারছেন তো, তার মাইনে কোন জায়গায়, তার কাছ দিয়ে এখনো 4 চাকা দাবি করেছে তার বাপের বাড়ির থেকে। সেগুলো নিয়ে বলবো। আগে বলিনি, ওয়েস্ট বেঙ্গলের নাক না গলিয়ে হেপো রুগী, তুমি গাজিয়াবাদের ঘটনাটা নিয়ে একটু মুখ খুলো তো। এটা জলজান্ত প্রমাণ। এখানে তোমার ঠিক করতে হবে না কার হয়ে তুমি লড়বে, এটা পরিষ্কার দিনের আলোর মতন, যে ভিতা শর্মা আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে, তার ওই দুগ্ধপোষ্য শিশু 4 বছরে তাকে ফেলে বাধ্য হয়েছে। সে মনে করেছে যে আমি পৃথিবী থেকে চলে গেলে হয়তো ন্যায় পাবে, আর সে সবচেয়ে বড় যে হোয়াটসঅ্যাপে লিখে গেছে তার মৃত্যুর আগে, যে আমি চাই না আমার 4 বছরের পুত্র সন্তান লুক লাইক এ হাজব্যান্ড হোক, মানে হাজব্যান্ডের মতন যেন না হয়। আশা করি দিল্লি পুলিশ ব্যাপারটা দেখছে, অলরেডি তার শ্বশুর এবং হাজব্যান্ডকে অ্যারেস্ট করেছে। শাশুড়ি পলাতো, শাশুড়ি পর্যন্ত কিভাবে নির্যাতন চালাতো, মনে করতো একটা কাজের মেয়ে, একটা শিক্ষিকা, তাকে কিভাবে তারা ট্রিট করতো, সেটাই আজকে তুলে ধরবো। লেলোকে এই জন্য বলবো যে রাখ,
তোর ওই বসিরহাট হাসনাবাদ নিয়ে লড়াই করতে হবে না, তার প্রচুর লোক আছে, তার অনেক অর্থ আছে। বেকার বেকার এইখানে তোর ওই হেপো মুখটা আর বুকটা নিয়ে লড়াই করিস না। তুই গাজিয়াবাদ, তোর বাড়ির পাশেই তো না, তুই তো পাশের বাড়ির লোকদের সাথেই তো ভালো করে কথা বলতে পারিস না। মানে এত পাবন্দি, এত প্রতিবন্ধকতা, এটা পরিষ্কার। তোর মনে হয় যে আমি এইখান দিয়ে খুব চর্বিত চর্বণ করি, আর বিশাল এই রণদেব তো বাবু আজকে ফগলি হয়ে গেছে। কেন রে? বোঝনি যে কে ন্যায়, কে অন্যায়, কে সত্য আর কে মিথ্যা? বোঝনি? হ্যাঁ, আজকে বড় বড় কথা বলছো যে এই ফোগলা যা যা বলে রেখেছে। ফোগলা কি বলে রেখেছে? ফোগলা যা যা করেছে, ফোগলার সাথে যা যা হয়েছে তাই তাই বলেছে। ফোগলাকে কখনোই আমি ধোয়া তুলসী পাতা মনে করবো না, কিন্তু এইটা বড় প্রমাণ যে যার কারণে সে সংসার বাচ্চা ছেড়ে চলে এসছে। হ্যাঁ, ওই বললাম না, অমিতা শর্মার বাচ্চার থেকেও ছোট ছিল কৃষু বাবা, সে বুকের দুধ খেত, সেইটা বাদ দিয়ে তার সন্তানকে ব্রাত্য করে দিয়ে এসে পরপুরুষের হাত ধরেছে এবং চলছিল ভালোই। বাদ সাধলো ওই যেই কারণে বেরিয়ে আসা, আর যেই কারণে কমিউনিটি পোস্ট, আর যেই কমিউনিটি পোস্টের পরিবর্তে দাদা আর বাবার নির্যাতনের জন্য বের করে দিয়েছিল, যেগুলো এখন ওর দিককার লোক বলে ও শ্বশুরবাড়ি যাবে এই জন্য মেরে তাড়িয়ে দিয়েছিল। আমার অবাক লাগে। যাই হোক, আমি এইসবে যাব না, এগুলো হচ্ছে অযৌক্তিক কথাবার্তা, ভিত্তিহীন, মানে ঘেন্না লাগে এইসব। যাই হোক, এইবার সে কি করছে, সে বেরিয়ে গিয়ে তার সাথে প্রায় 2 বছর ঘর করার পর যখন দেখছে যে না, আমি তাকে ঠাই দিয়েছি আর এর পুরো ফায়দা আমি নেবো, তখন পুরো টাকা সাবার করে দিয়েছে। এই সাবার করাতে ওরও মনে হয়েছে সত্যি তো আমার টাকা সব সাবার হয়ে যাচ্ছে, তখন সে ফোর্স করেছে। আর এই ফোর্স যে রিটার্ন ফোর্স হিসাবে তার দিকে ফিরে যাবে সে ভাবতে পারিনি। আজকে সত্যি করে আমার খারাপ লাগছে, আমি মনে প্রাণে চাই, এবং অবশ্যই করে বাচ্চার বাবার দিককার লিগাল অ্যাডভাইসারের কাছে আমার একদম করজোরে অনুরোধ, যদি ডিভোর্স হয়ে যায় সেই চেষ্টাটাই করা হোক, এবং আগামী দিন কোনো সুখবর জন্য আমরা আশা করতে পারি। কিন্তু আজকে আমি কেন এটা নিয়ে আবার প্রতিবাদে ঝড় তুলছি, কারণ ঘটনা গাজিয়াবাদে হয়েছে, সেটাই তুলে ধরার জন্য আমার বক্তব্য যে একে সাপোর্ট করতে হবে না। এর প্রচুর লোক আছে, এর বাবাই অনেক অনৈতিক অসামাজিক ক্রিয়াকলাপ করেছে তার মেয়ের শ্বশুরবাড়িতে, তখনও ডিভোর্স হয়নি, কলসি তুলে মারতে গেছে। এটা অ্যাটেম্প টু মার্ডার একে বলে। এটা পুরো ক্যামেরা বন্দি হয়ে আছে, কেউ গালগপ্প দিচ্ছে, গাঁজাখুরি গল্প দিচ্ছে তা নয়, কিন্তু মেয়েটার সাথে কিছু হয়নি। সেটা নিয়ে দিনের পর দিন এই লেলো, এই ফিসফাসা, এই ঝোলা সবসময় মানে বেকার কথা বলে গেছে, বেকার প্রতিবাদ বলে এইগুলোকে। সত্যি ধিক্কার ধিক্কার ধিক্কার। আজকে দেখবো লেলোকে আমি পুরো তথ্য এবং আমার ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, দেখি কিভাবে একটা বাক্য সে ব্যয় করে কিনা আমি দেখবো। চলো, আমি আজকে গাজিয়াবাদ, দিল্লির গাজিয়াবাদের ঘটনাটা তুলে ধরছি। চলো। অন্বিতা শর্মা 2019 অক্টোবরে সে কেন্দ্রীয় বিদ্যালয়ে পিজিটি ফাইন আর্টসের টিচার রূপে জয়েন করে, আর 12ই ডিসেম্বর 2019 তার কৌশিক শর্মার সাথে বিয়ে হয়, এবং সেটা সোশ্যাল ম্যারেজ, দুই বাড়ি দেখেই শুনি বিয়ে হয়। বিয়ের পর শুরু হয়ে যায় নির্যাতন। তারা চেয়েছিল হার্ডওয়ার্কিং বিউটিফুল একটা মেয়ে, অবশ্যই করে অন্বিতা শর্মা সেই রকমই, কিন্তু তারপরেও তাদের যেই যথার্থ যে আনন্দ সুখ তারা চেয়েছিল শর্মা পরিবার, হয়তো সে দিতে পারেনি। সে অক্লান্ত পরিশ্রম করার পরও সে পরিবারের জন্য প্রচুর পরিশ্রম করেছে, তারপরেও শাশুড়ির চোখে সে বৌমা, আদর্শ বৌমা হয়ে উঠতে পারেনি। তারপর চলে তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন, আর অর্থনৈতিক, সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। একজন টিচার, এবং সেটা কেন্দ্রীয় বিদ্যালয়ের পিজিটি ফাইন আর্টসের, তা বুঝতেই পারছেন, আমার আর বলতে হবে না তার স্যালারি, কিন্তু সে নিজে কোনোদিন স্যালারিটা নিজে চোখে দেখেনি, কারণ তার এটিএম কার্ড, তার সমস্ত কিছু, ব্যাংক ব্যালেন্স, মানে পাসবই, চেক বই, সমস্ত তার হাজবেন্ডের কাছে থাকতো, কারণ অর্থনৈতিক স্বাধীনতাটা কোনোদিন সে পায়নি বিয়ের পর বিবাহিত জীবনে। তারপর তাদের এক পুত্র সন্তান আসে, সেই 4 বছরের পুত্র সন্তান তাদের উপহার দেওয়ার পরও তাদের মনে কোথাও সে ঠাঁই নিতে পারেনি। অন্বিতা শর্মার কথা বলছি। অমানসিক অত্যাচার চলে, একজন কেন্দ্রীয় বিদ্যালয়ের টিচার, তারপরেও তাকে ডাউরি সিস্টেম, যেটা আমরা এত 2025-এ এসে পণপ্রথার বিরুদ্ধে এত লড়াই, কিন্তু দেখো সেই ডাউরি সিস্টেম কিন্তু সেই আড়ালে আবডালে গোপনে চলছে, সেখান থেকে শর্মা পরিবারও বাদ যায়নি। এত কিছুর পরও অন্বিতাকে চাপ দেওয়া হয় 4 চাকা গাড়ি চাই। চিন্তা করতে পারছেন? যেই সংসারে
সে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে, যেটা শর্মা পরিবারের আগামী দিনের বংশধর। তারপরেও তাদের এত লোভ যে তাকে টর্চার করত, সে আর নিতে পারেনি। সে ভেবেছিল সে পৃথিবী থেকে চলে গিয়ে হয়তো মুক্তি পাবো, কিন্তু আমি বলবো আত্মহত্যা মহাপাপ। মহাপাপ এই কারণেই বলবো যে তার মৃত্যুর সাথে সাথে কত মানুষ হয়তো জীবন্ত লাশের মতন থাকবে। তার মা বাবা তাকে কষ্ট করে মানুষ করেছে, আর 4 বছরের পুত্র সন্তান মা ছাড়া। আমি এইগুলোকেই বলতে চাই। আজকে অন্বিতা শর্মা পৃথিবীতে নেই, কিন্তু রিশুর মা তো আছে, কিন্তু সেটাকে খুব নগণ্য হিসেবে দেখা হচ্ছে। তার মায়ের উপর নাকি ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, অ্যাটেম্প টু মার্ডার হয়েছে, যে প্রমাণ কেউ দিতে পারেনি। আর সেই প্রমাণ পেলে আজকে হয়তো মিত্র পরিবার বাইরে থাকতো না, কিন্তু চেষ্টা কম চালায়নি। কিতনে আদমি থে সর্দার 16, মানে এরা ভয়ে কাবু করার চেষ্টা করেছিল মিত্র পরিবারকে। চলো শর্মা পরিবার নিয়েই আজকে আমার আলোচনা। তারপর কি হলো, দিনের পর দিন অত্যাচার বেড়েই চললো। সে বুঝেছিল 4 চাকা গাড়ি আর কেন, আমি তো একজন রোজগারের মহিলা। তাহলে তারপরেও তার উপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে। একে বলা হয় মেন্টালি, ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি হ্যারাসমেন্ট। দেখবো তো আজকে লেলো আজকে ফিশ কষামাসি তার বাড়ির পাশের ঘটনাটা নিয়ে মুখ খোলে কিনা। হ্যাঁ, গাজিয়াবাদে হয়েছে, থাকেন না ওখানে আপনি, এত দূরে আপনার নাক গলাতে হবে না, কারণ এই বিষয়টা জন্য আপনি ভালো করতে পারবেন না, পারলে মন্দই করবেন। আর ওর ভালো করার লোক ওর পাড়ায় রয়েছে, হ্যাঁ হ্যাঁ, বগদাদা রয়েছে, তার পরিবারের লোক আছে যারা টাকার গন্ধ দিলেই নেমে যাবে, কিলবিল করবে। আপনি কি করতে চাইছেন আমি তো বুঝতেই পারছি না। আপনি তো বকলমে, আপনি করেই বলছি, বকলমে পরকীয়াকে প্রমোট করছেন। যারা ক্যাথাকে পছন্দ করেন বা ক্যাথার সাপোর্টার, তারা তো বকলমে পরকীয়াকে প্রমোট করছেন। সে তো ভালো কাজ করার জন্য বেরোয়নি, সে তো নোংরামি করবে বলে 5 বছরের গোছানো সংসারটাকে ফেলে বাচ্চাটাকে মাতৃহারা করে দিয়ে চলে এসছে। আর সত্যি করেই এই শর্মা পরিবারের 4 বছরের শিশুটা সত্যি করেই মাতৃহারা হলো, আর নিতে পারিনি। অন্বিতা শর্মা আর অত্যাচার নিতে পারিনি। হ্যাঁ, অবশ্যই এসিপি শ্রীবাস্তব, বোধহয় অভিষেক শ্রীবাস্তব, আমি যদি ভুল না হয়ে থাকি, সে কেসটা দেখছে। অবশ্যই করে 2 জনকে অ্যারেস্ট করেছে। ফাদার ইন ল নামটা মনে পড়ছে না, যাই হোক, মনে পড়লে অবশ্যই করে বলবো। আর হাজব্যান্ড তো কৌশিক শর্মা, আর শাশুড়ি পলাতক। পালিয়ে কত দূর যাবে। যাই হোক, আমরা চাই বিচার। সমস্ত এভিডেন্স রিমুভ করে দিয়েছে, তারপরেও আশা করি তার উকিলরা লড়াই চালিয়ে যাবে। আর এই লড়াইয়ে আমাদের সোনিকা, সবার পরিচিত মুখ, সে রয়েছে, সেই কেসটা দেখছে, সাইড অফ ভিকটিম। তা আজকে আমি এই গাজিয়াবাদে যে থাকে তার উদ্দেশ্যে এই ভিডিওটা অবশ্যই করে দেখবো তো 2-4 কলম কিছু বলার আছে কিনা। একেই বলে ডোমেস্টিক ভায়োলেন্স, একে বলা হয় মেন্টালি, ফিজিক্যালি, ইকোনমিক্যালি হ্যারাসমেন্ট এবং পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার একটা প্রি প্ল্যানিং, যাকে চেষ্টা করলেও ওই 4 বছরে পুত্র সন্তান তার মাকে ফেরত পাবে না। সে মৃত্যুর আগে সানডে 1:30টার সময় বাচ্চাকে নিয়ে স্বামী বেরোয়, তার মধ্যেই সে এই হোয়াটসঅ্যাপে তার পরিবারের মানুষদের, বাপের বাড়ি মানুষদের সে একটা মেসেজ ছাড়ে যে সে চিরজীবনের মতন পৃথিবী ছাড়ছে। আর দেন তাকে ফোন আরম্ভ করে দেয়, কিন্তু সে তার ফোনের কোনো অ্যান্সার ব্যাক সে পায়নি। 4 বছরের শিশুটার দিকে তাকিয়ে সে একটা বাক্য লিখে গেছে, আমি চাই না আমার সন্তান আমার হাজবেন্ডের মতন হোক। এই কারণে তার এই মৃত্যুবরণ, যে আমি হয়তো বেঁচে থেকে এটা করতে পারবো না। আর সঙ্গে সঙ্গেই পুলিশ কাজ করেছে। আর আমাদের সোনিকা সিনিয়র সোনিকা, এরা এই কেসটা নিয়ে লড়ছে। সমস্ত এভিডেন্স রিমুভ করে দিলেও আমি মনে করি সতের জয় সর্বত্র। তা দেখবো গাজিয়াবাদের মানুষ যারা ওয়েস্ট বেঙ্গলের এইরকম একটা মানে ফালতু জিনিস নিয়ে কচকচায়, রণদীপ্ত বাবু আজকে যার কাছে ফোকলা হয়ে গেছে, সে কি বক্তব্য রাখে। কেসের ভয়ে, কোর্টে ডাকার ভয়ে যারা মুখ নাড়ে না, পাশের ঘরে কি হচ্ছে সেইটা, মানে পাশের প্রতিবেশীর ঘরে, তারা বড় বড় কথা বলে ওয়াইটিতে এসে। তারপরে 4 চাকা চায়। সে জানে যে আমি বিয়ে হয়ে গেছে, আমি নিজেই একটা সরকারি মানে চাকরিজীবী, এরপরেও কত লোক প্র্যাকটিস করে। ডাক্তার কৌশিক ছিলেন ডাক্তার। তাহলে এরা মানুষ না মানুষরূপী একদম পিশাচ, মানে এরা মানুষ হয়ে মানুষের রক্ত শুষে খায়। সেই জায়গায় ক্যাথা নিজেকে উপভোগ করার জন্য বেরিয়ে গেছে, কোন রকম ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে না। সেই প্রমাণ আজকে দিনও আমরা একটা পেয়ে উঠিনি। আর এদিকে অন্বিতা শর্মা, সে চলে গেল গত সানডেতে,
যখন লক ভেঙে তার হাজব্যান্ড ঢুকে দেখে চিরবিদায় নিয়েছে, তার অত্যাচারিত হয়ে তার একটাই সন্তানের মা। বুঝতে পারছেন, আজকে সন্তানটা তার মাকে পাবে না, কারণ তার মা এই ভেবেই চিরবিদায় নিল। আমি তাও এটাকে সমর্থন করি না, নিজেকে শেষ করে দেওয়ার কোনো দরকারই ছিল না। এই তো কত রাস্তা খোলা আছে। আজকে যারা লড়াই করছে এই মৃত ব্যক্তিটার হয়ে, তাদের কাছেই যদি জীবিতকালে সে ডিভোর্সের জন্য লড়াই করতো, আজকে স্বাধীনভাবে সন্তানকে নিয়ে মানুষ হতে পারত। এমন মা আছে নিজেকে আনন্দ ফুর্তির মধ্যে রাখবে বলে দুধের শিশুকে ফেলে চলে যায়। আর আজকে স্বামীর মতন যেন এরম পৈশাচিক বা পিশাচ যেন তার সন্তান না হয়, এই জন্য আবেদন করে গেছে যে আমার হাজবেন্ডের মতন আমার ছেলের জন্য না হয়। পারলো না, তার সমস্ত কিছু দিয়ে শ্বশুরবাড়িকে ভালো রাখতে সে পারলো না। তারা চেয়েছিল হার্ড ওয়ার্কিং একজন, যে শুধু রোবটের মতন পয়সা রোজগার করবে, তার কোনো অস্তিত্ব ছিল না। হয়তো অনেক কিছু কারণে নিজের উপর নিজেই বিরক্ত বিতস্তব্ধ হয়ে গেছিল। আমি বলবো গাজিয়াবাদের ঘটনাটা লিঙ্ক দিয়ে দেবো, সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ তুলুন, ঝড় তুলুন। আর বিশেষ করে গাজিয়াবাদের কাছে যে মহিলা থাকে, যে এইখানে কচকচায়, এখানকার কোনো কিছুই না, যে বাচ্চা ফেলে বেরিয়ে গেছে তাকে কচকচায়, একদম ফালতু মহিলা। দেখি গাজিয়াবাদ নিয়ে কটা কথা সে খরচা করে। তা সোনিকাকে বলবো, যদি আমার কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে বা আমি যদি কিছু না তুলে ধরতে পারি সেই রকম, তুমি অবশ্যই করে আমার কমেন্ট বক্সে সব বিস্তারে বলো, তোমার অমূল্য সময় নষ্ট করে। অবশ্যই করে আমি চাইবো এর একটা ন্যায্য এবং সঠিক বিচার যেন পায় এবং প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকে, এমন শাস্তি যেন পায় এই শর্মা পরিবার। আর কেউ যেন এইরকম 29 বছরের একটা কুড়ি ফুল সম্পূর্ণ ফুল হয়ে ওঠার আগেই যেন ঝরে না পড়ে, এরকম ব্যবস্থা যেন প্রশাসন নেয়। আবার আইনের পথে চলছে যখন সোনিকাদের, তো অবশ্যই করে আমার নতুন করে বলার দরকার নেই, তারা তো ন্যায়ের জন্য লড়াই করছে, তাই না? চলো এইটুখানি বলার ছিল। ভীষণ খারাপ লাগছে। আমি মেয়েটার ফটো দিয়ে দেবো, সত্যি করে 4 বছরের সন্তান, আরে সে নিজের জীবনকে বলিদান দিয়ে চেয়ে গেল যে আমার স্বামীর মতন যেন আমার সন্তান না হয়। ছি, ধিক্কার জানাই এইসব পরিবার যারা নিজেদের মনে করে শিক্ষিত। ডাক্তার, বাবা। চলো, লাভ ইউ অল। মনটা ভারাক্রান্ত হয়ে গেল। টাটা।